থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আমরা চলে এসেছি এবার মাইথনে। মাইথনে এসে ঢুকে পড়েছি হোটেল শান্তিনিবাসে। এটি মাইথন ড্যাম থেকে 1 কিলোমিটার দূরত্বে আছে। এটি হলো হোটেলের রিসেপশন। আমরা সেদিন গিয়েই রুম বুক করলাম, 223 নম্বর রুম। রুম পরিষ্কার পরিচ্ছন্নই, এসিও ছিল এবং আমার ভালো লাগার জায়গা একটি ব্যালকনি, সেটিও ছিল। এই ব্যালকনিতে বসেই আমি দেখছিলাম সামনের পার্ক, বাগান, এই সমস্ত জায়গা। এই হোটেলের পাশেই আছে মাইথন যুব আবাস। ইচ্ছা করলে এখানেও রাত্রিবাস করা যায়। কলকাতা থেকে মাইথন 240 কিলোমিটার, মোটামুটি 6 ঘন্টা লেগে যায়। এখানে ট্রেনে করে আসলে শিয়ালদা থেকে তাহলে কুমারডুবি স্টেশনে নামতে হবে, সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যাওয়া যাবে মাইথন। মাইথনকে কয়লাঞ্চলের কাশ্মীরও বলা হয়ে থাকে। এটি ধানবাদ এবং বর্ধমানের বর্ডার অঞ্চলে পড়ছে। প্রকৃতি প্রেমিকদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুন্দর জায়গা। মাইথন ড্যামটি বরাকর নদীর উপর তৈরি করা হয়েছে। মা কল্যাণেশ্বরী মন্দিরটি মাইথন ড্যাম থেকে 100 মিটার দূরে অবস্থিত। তাই মাইথন আসলেই মা কল্যাণেশ্বরী মন্দিরে আসতে একদম ভুলবেন না। 500 বছরের প্রাচীন মন্দির এই কল্যাণেশ্বরী মন্দির। লোকমুখে বলা হয় বহু আগে এখানে নাকি নরবলি হতো। এখানকার আরাধ্যা দেবী কল্যাণেশ্বরী, শক্তির এক রূপ। এটি 51 পীঠের এক পীঠ। মাইথন ড্যাম দেখতে এসে নদীর পাড়ে দেখলাম প্রচুর ভাঙা কাঁচ, মদের বোতল পড়ে আছে, যেটি আমাদের একদমই ভালো লাগেনি। এখানে অনেকগুলো জায়গা আছে যেখান থেকে বোটিং হয়। এখানে রেট চার্ট দেওয়া আছে। দেখলাম কান্ট্রি বোটে 1 থেকে 6 জন উঠলে 20 মিনিট ঘোরাবে ওরা 500 টাকার বদলে। আর যদি সবুজ দ্বীপ বা চামচ দ্বীপ যেতে চান তাহলে 1 ঘন্টা লাগবে আর 1000 টাকা ওরা চাইছে, 1 থেকে 6 জন। এরপর আমরা এসে পড়লাম মিলেনিয়াম পার্ক। এখানে কোনো এন্ট্রি ফি নেই। প্রচুর গাছপালা ও শিশুদের জন্য খেলার জায়গাও আছে। মিডল অফ ডিসেম্বর থেকে প্রচুর পরিযায়ী পাখি এখানে দেখতে পাওয়া যায়। এরপর আমরা কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকলাম। সকাল 6টা থেকে মন্দির খুলে যায় মায়ের দর্শনের জন্য এবং রাত্রি 8টা অবধি মন্দির খোলা থাকে। এই মন্দিরটি আগে ছিল পঞ্চকোটে। বর্গী হামলার সময় দেবীকে নিয়ে চলে আসা হয় এই স্থানে। তবে এই মন্দিরের পিছনে প্রচুর আবর্জনা আছে দেখলাম। এখন 1:45 বাজে। আমরা এসে পৌঁছেছি পাঞ্চেত ড্যামে। মাইথন থেকে পাঞ্চেত আসতে আমাদের 1 ঘন্টা মতো সময় লেগেছে। এরপরে আমরা ভাবছি গড় পঞ্চকোটের দিকে যাব। এই নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটি পাঞ্চেত বাজারের দিকে গেছে, আর আমরা যাব এই সোজা উপর দিয়ে গড় পঞ্চকোট। পুরুলিয়ার উত্তর দিকে পাঞ্চেত পাহাড়ের পাদদেশে শাল, পিয়াল ও ঘন মহুয়ার জঙ্গলে ঘেরা এই গড় পঞ্চকোট। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। প্রকৃতি প্রেমিকদের জন্য এটি একটি দুর্দান্ত লোভনীয় জায়গা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর শীতের আবহাওয়াও মনোরম। গড় পঞ্চকোট ঢুকেই প্রথম চোখে পড়ল পঞ্চরত্ন মন্দির। তার সামনেই কয়েকটি ছোট ছোট চায়ের দোকান আছে, সেখানে ছৌ মুখোশও বিক্রি হচ্ছে দেখলাম। ঘুরে দেখলাম গড় পঞ্চকোটের সিংহদুয়ার, জোর বাংলা, ওয়াচ টাওয়ার, রানীমহল, পঞ্চকোট রাজত্বের ভগ্নাবশেষ, যা একসময় রাজা, প্রজা, সৈন্য নিয়ে গমগম করত। রাজা দামোদর শেখর ছিলেন এখানের প্রথম রাজা।
সময়টা 90 খ্রিস্টাব্দ। পুরুলিয়ার ঝালদা অঞ্চলের 5 আদিবাসী সর্দারের সাহায্যে এখানে তিনি রাজত্ব গড়ে তোলেন। গড় মানে দুর্গ, পঞ্চ মানে 5, আর কোট মানে গোষ্ঠী। শোনা যায় এই রাজার উত্তরসূরিরাই প্রায় 40টি মন্দির নির্মাণ করেন, কোনোটা পোড়া মাটির তো কোনোটা পাথুরে। বাংলায় বর্গীদের আক্রমণে ধ্বংস হয়ে যায় এই রাজত্ব। ঝোপঝাড় ঘাস পাতার উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আরও একটি পুরনো মন্দির সামনে। জনমুখে শোনা যায় শেষ রাজার 17 জন রানী তাদের সম্মান বাঁচাতে আত্মহত্যা করেন। এই রাজত্বের ধ্বংসাবশেষ আজ আমাদের চোখের সামনে। এসে পৌঁছেছি এখন সামনের মন্দিরটির কাছে। দেখি ঘট কোথায় আছে। শুনছি ভিতরে ঘট আছে। এখানে প্রচুর পাখির ডাক শোনা যায়। পাহাড়ের নিচে জঙ্গলে ঘেরা জায়গায় শুনলাম শিয়ালও আছে। মন্দিরের সামনেই দেখলাম ভেঙে পড়ে আছে মন্দিরের পাথর। ভিতরটি অন্ধকারাচ্ছন্ন। একটি ঘট আছে দেখলাম, আর কিছু বালি সিমেন্ট পড়ে আছে। মন্দির সংরক্ষণের কাজ চলছে। মন্দিরের ভিতর থেকেও সবুজের সমারোহ দেখতে পাওয়া যায়। এটি হলো রাস মন্দির। এই মন্দিরটির ভিতরে আমরা প্রবেশ করলাম। পোড়ামাটির এই মন্দির সত্যি অভূতপূর্ব। এখানে অবশ্য জানতে পারলাম প্রি ওয়েডিং শ্যুটও হয়, কিন্তু আপাতত এটি বন্ধ আছে। মন্দিরে প্রবেশ করতে হলে জুতো খুলে রেখে বাইরে প্রবেশ করতে হবে। তার জন্য হোর্ডিং দেওয়াই আছে বাইরে। ময়লা আবর্জনা এসব কিন্তু এখানে ফেলা যাবে না। ডাস্টবিন আছে, সেখানে ফেলতে হবে। এই মন্দিরটিকেও সংস্কার করা হচ্ছে। অনেকে বলেন এই সময় বাণিজ্যের খুব রমরমা হয় এবং অনেক বণিকরাই এরকম মন্দিরও গড়ে তোলেন এই জায়গায়। এখানে লেখাই আছে এলাকাটি মাইক, প্লাস্টিক ও আবর্জনা বর্জিত। আবর্জনা থাকলে সঠিকভাবে ডাস্টবিনে গিয়ে ফেলতে হবে। জায়গাটি কিন্তু পরিষ্কার রাখা আমাদেরই দায়। শীতের মিঠে রোদ গায়ে মেখে নীল আকাশের নিচ দিয়ে দুপাশে সবুজে ঘেরা জঙ্গল আর সবুজ পাঞ্চেত পাহাড় দেখতে দেখতে হাঁটা দারুণ মনোরম। এখানেই চোখে পড়ল ওয়াচ টাওয়ার। এই মন্দিরটির ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি, কারণ সংস্কার করা হচ্ছে এখানে, তাই গেটগুলো বন্ধ রাখা ছিল। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে পোড়ামাটির এই মন্দিরটি বাইরে থেকেও বেশ লাগছিল। পেছন দিকটা যখন ঘুরে দেখছিলাম চোখে পড়ল চারুলতা রিসোর্ট। এখানে থাকার জায়গা আছে। এছাড়াও বেশ কিছু প্রাইভেট হোটেল আর লজও আছে। হাঁটতে বেশ ভালো লাগছিল। সবুজে ঘেরা রাস্তা, দুদিকেই সবুজ, মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এখানকার আদিবাসীরা সত্যি খুব গরিব, তাই এখানে গেলে ওদের জন্য কিছু পুরনো জামা কাপড় বা খাবার দাবার নিয়ে যেতে পারেন। সামনেই দেখছি আমরা সিংহদুয়ার। এক আদিবাসী আমাদেরকে জানালো। ভাবতেও অবাক লাগে, একদিন
রাজা এই দরজা ধরেই তার পঞ্চকোট রাজত্বে প্রবেশ করতেন। এটি হলো রাজার মহল, যা আমরা জানতে পারলাম। এখন অবশ্য শুধু একটি দেওয়ালই আছে। 1 ঘন্টা মতো এখানে ঘোরাঘুরি করার পর আমরা গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম।